হ্যালো স্টুডেন্টস, আবারও চলে এসেছি টিউটোপিয়া লাইভ ক্লাসে। আমি গৌতমী ম্যাম। আচ্ছা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। তার সাথে হ্যাপি নিউ ইয়ার। আশা করি এই বছরটা তোমাদের খুব ভালো করে কাটুক আর সুস্থতায় কাটুক। আর সুস্থতায় কাটতে তো হবেই, কারণ সামনে আর বেশি দিন নেই, পরীক্ষা আসছে। তার জন্য জোর কদমে আমাদের প্রিপারেশন করতে হবে। তাই কথা না বাড়িয়ে কিন্তু আমরা আমাদের আগের দিনে যে চ্যাপ্টারটা অসম্পূর্ণ ছিল সেইটা কিন্তু আজকে কমপ্লিট করে নেবার পালা। তাহলে আগের দিন আমরা দেখেছিলাম যে আমরা মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞান অর্থাৎ তোমাদের ক্লাস 11-এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের আমরা একটা পোর্শন অর্থাৎ মনোবিজ্ঞান সম্পর্কে যাবতীয় যা যা আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব সেই মনোবিজ্ঞানটাই আলোচনা করব, কিন্তু তার সাথে যে বিষয়টা অ্যাড হবে সেটা হচ্ছে শিক্ষা। কারণ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি এখানে, যেহেতু শিক্ষা বিজ্ঞান হচ্ছে আমাদের এখানে মেন কনসার্ন, সেহেতু মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষা বিজ্ঞানের কি সম্পর্ক, মানে শিক্ষার সাথে মনোবিজ্ঞানের কি সম্পর্ক, সেটা আমরা কিছুটা হলেও আগের দিন দেখেছিলাম। কিন্তু এই শিক্ষা এবং মনোবিজ্ঞানের যখন মেলবন্ধন ঘটানো হচ্ছে এবং সেটাকে কি নামে জানা যাচ্ছে এবং সেটা কি কি জায়গায় কোন কোন ভাবে কাজে লাগানো হয়, সেটাও কিন্তু আমরা আজকে সম্পূর্ণটা জানবো। কিন্তু তার আগে আমরা কি করব, আগের দিনে যে চ্যাপ্টারটা পড়েছে অর্থাৎ চ্যাপ্টারের যেটুকুনি অংশ আমরা পড়েছি সেইটুকুনি অংশ তো আমাদের ঝালাই করতে হবে। কি বলো, কি তাই তো? তাহলে চলো আর দেরি না করে আমরা একটু রিভিশন করে নিই। চলো তাহলে আমরা এমসিকিউ, যেটা তোমাদের ফার্স্টেই আসে, সেই এমসিকিউই আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে আধুনিক মনোবিদ্যার মূল বিষয়বস্তু হলো, যেটা কিনা 2014-তে এসেছিল। সেখানে মানে অপশন দেয়া হচ্ছে আত্মা, মন, আচরণ এবং চেতনা। তাহলে আধুনিক মনোবিদ্যার মূল বিষয়বস্তু, এইটা কিন্তু আমি আগের দিনকেও আলোচনা করেছিলাম এবং তোমাদের যাতে করে কনফিউশন না হয় এই কোয়েশ্চেনটা আমি আবারও নিয়ে এসেছি। কারণ দেখো, তোমরা ভাবতেই পারো যে মনোবিদ্যার মূল বিষয়বস্তু আমরা আগের দিন দেখেছিলাম আত্মা অর্থাৎ সাইকোলজি, কথার ব্যুৎপত্তিগত অর্থ। কিন্তু এখানে যখন বলা হচ্ছে আধুনিক মনোবিদ্যা, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় সেটা আনসারটা হবে আচরণ। কেন? কারণ আমরা জানি যে আধুনিক ধারণা অনুযায়ী মনোবিদ্যার অর্থ কি না, আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। কি তাই তো? আচ্ছা, তারপরে কি কোয়েশ্চেন আছে দেখো, সাইকোলজি কথাটির অর্থ হলো, যেটা 2023 এবং 2017-তে এসেছিল। সেখানে বলা হচ্ছে অপশনগুলো আত্মার বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, আচরণের বিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞান। আচ্ছা, তার আগে আমি একটু ইঙ্কটা চেঞ্জ করে নিই। এই কালারটা একটু বেশি ডাল লাগছে, হোয়াইট কালারটা। স্ক্রিন হয়তো তোমাদের দেখতেও অসুবিধা হতে পারে যে আমি কোনটা মার্ক করছি, সেই কারণে সরি ফর দি ইন্টারাপশন। আচ্ছা, চলো আমরা দেখে নিই যে এখানে প্রশ্ন অপশনগুলো কি কি দেখেছি। যে আত্মার বিজ্ঞান আছে, সমাজ বিজ্ঞান আছে, আচরণের বিজ্ঞান আছে এবং শিক্ষা মনোবিজ্ঞান আছে। তাহলে সাইকোলজি কথাটির অর্থ, তাহলে অর্থগত দিক থেকে আমরা কি জেনেছি যে সাইকোলজি কথার অর্থ হচ্ছে আত্মার বিজ্ঞান। তার মানে এখানে আনসার হবে অপশন ক। তারপরে আমরা এসএকিউ এর প্রথম প্রশ্ন কি দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে সাইকোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি। এটা কিন্তু 2022 এবং 2015-তে তোমাদের ক্লাস 11-এর পরীক্ষায় এসেছিল। তাহলে এর উত্তর আমরা কি লিখতে পারি, যে সাইকোলজি কথাটি অর্থ হচ্ছে, যেটি দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসছে, একটা সাইকি এবং একটা লোগোস। সাইকি কথার হচ্ছে আত্মা এবং লোগোস কথার অর্থ হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ একত্রে আমরা এটাকে কি বলতে পারি, আত্মা অনুশীলনকারী বিজ্ঞান। কি তাই তো? এটা তোমাদের তো 1 মার্কসের এসএকিউ আসে, তোমরা জানোই, এবং 1 মার্কসের জন্য তোমরা ইজিলি এটা লিখতেই পারো। আর তারপরে কি বলছে, মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার কে প্রথম স্থাপন করেন। তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি 2023, 2018 এবং 2014-তে এসেছিল। তাহলে মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার আগের দিনকে কিন্তু আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়েছিলাম। আমরা দেখেছিলাম যে এটা উইলিয়াম উন্ড প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় করেছিলেন না, এই ধরনের পরীক্ষাগার উনি জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে করেছিলেন। কি তাই তো? মনে পড়েছে তো? তা মনে পড়ারই কথা, এত ভালো করে পড়িয়েছি যখন, তাহলে তো মনে থাকবেই তোমাদের। জাস্ট মজা করছিলাম। তাহলে এই গেল আমাদের আগের দিনের রিভিশন পার্ট।
এবারে চলে আসি আমরা আমাদের আজকের আলোচনা পর্বে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেখানে শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা। তাহলে আমরা মনোবিদ্যা যে দেখেছিলাম এবং আজকে যেটা জানছি সেটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। তাহলে আমরা সবার প্রথমে যে বিষয়টা জানি সেটাই হচ্ছে সংজ্ঞা। তাহলে শিক্ষা মনোবিদ্যা সম্পর্কে মনোবিদ পিল কি বলেছিলেন চলো একবার দেখে নিই। সেখানে উনি বলছেন শিক্ষার বিজ্ঞান। খুব ইজি ওয়েতে উনি বলেছেন যে শিক্ষা মনোবিদ্যা হচ্ছে শিক্ষার বিজ্ঞান। কারণ আমরা দেখেছি যে মনোবিদ্যার যখন মেন কনসার্ন হচ্ছে মানুষের আচরণ অনুশীলন করা, তাই তো? কিন্তু যখন সেটা শিক্ষা ক্ষেত্রে মানুষের আচরণ অনুশীলন করার কথা বলা হচ্ছে সেটাকেই আমরা কিন্তু সিম্পল ওয়েতে কি জানছি, মানে কি নামে জানছি? শিক্ষা মনোবিদ্যা। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে যে মনোবিদ্যার প্রয়োগ হচ্ছে সেটাকেই কিন্তু আমরা শিক্ষা মনোবিদ্যা হিসেবে জানছি। তাহলে মনোবিদ পিল হিসেবে, মানে মনোবিদ পিলের হিসেবে শিক্ষার বিজ্ঞান কথাটা তোমাদের কাছে যেটুকুনি এক্সপ্লেন করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যদি তোমাদের শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা আসে তোমরা মনোবিদ পিলের সংজ্ঞাটা কিন্তু খুব সহজেই লিখে দিতে পারো। তারপরে মনোবিদ স্কিনারের অনুযায়ী কি বলছে দেখো, বলছে মনোবিজ্ঞানের যে শাখা শিক্ষণ ও শিখন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে আমরা আগেই দেখলাম যে শিক্ষা ক্ষেত্রে যে মনোবিদ্যার প্রয়োগ হয় তাকে আমরা শিক্ষা মনোবিদ্যা বলি। তাহলে শিক্ষা ক্ষেত্র মানে এক্স্যাক্টলি কোন কোন জায়গায়? নিশ্চয়ই শিক্ষণ। শিক্ষণ মানে কি? যখন টিচার কিছু তোমাদের পড়াচ্ছেন বা শেখাচ্ছেন সেটাকেই আমরা শিক্ষণ বলি, যেটা ক্লাসরুম সিচুয়েশনে হয়ে থাকে। আর যারা শিখছে স্টুডেন্টরা কি লার্নার, তাদের শিখন হচ্ছে। তাহলে এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা কি হিসেবে জানি? শিক্ষণ প্রক্রিয়া। আর এই শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে মনোবিদ্যা কাজে লাগছে সেটাকেই আমরা এক কথায় কিন্তু কি হিসেবে জানছি? শিক্ষা মনোবিদ্যা হিসেবে। তাহলে এই কথাগুলো কিন্তু মাথায় খুব ভালো করে রাখতে হবে যে মনোবিদ্যা এবং শিক্ষা মনোবিদ্যা এই দুটো বিষয়ের মধ্যে ঠিক কোথায় পার্থক্য রয়েছে এবং কেন পার্থক্যটা রয়েছে সেটাও যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। বোঝা গেল? তাহলে এরপরে আমরা শিক্ষা মনোবিজ্ঞান বা শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝায় সে সম্পর্কে কি বলতে পারি। আমরা আগের দিন কি দেখেছিলাম? যে আগের দিন মনোবিদ্যা বলা হচ্ছে যে জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞানকে আমরা মনোবিদ্যা বা মনোবিজ্ঞান বলছি। এখানেও কিন্তু বিষয়টা একই থাকবে, কিন্তু একটা কথা এক্সট্রা অ্যাড হবে, সেটা হচ্ছে জীবের শিক্ষাকালীন আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান। তাহলে চলো এটা লিখে দিই এখানে, তাহলে তোমাদের পরে সেই জিনিসটা নোট করতে সুবিধা হবে। তাহলে কি বলছে? জীবের আচরণ সম্বন্ধীয় সরি দেখো আমি তোমাদের বলে নিজেই ভুল লিখছি, আগের কথাটা ওমিট করে দিয়েছি। শিক্ষাকালীন আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞানী হলো শিক্ষা মনোবিজ্ঞান। তাহলে এটাও যদি তোমাদের এসএকিউতে আসে ফর 1 মার্কস তোমরা কিন্তু ইজিলি লিখতে পারবে, তাই তো? যদি শিক্ষা মনোবিজ্ঞান কি বলা হয় তোমরা লিখবে জীবের শিক্ষাকালীন আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞানী হলো শিক্ষা মনোবিজ্ঞান। বোঝা গেল? তাহলে এরপরে আমরা দেখে নিই চলো যে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ঠিক কি রূপ। দেখো প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা পৃথক বিজ্ঞান। তাহলে আমরা যখন সাইকোলজি বা মনোবিজ্ঞানকে পৃথক বিজ্ঞান হিসেবে জেনেছি, অর্থাৎ তাদের
পৃথক কেন বলা হচ্ছে? কারণ তারা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করছে ঠিক সেই বিষয়বস্তু নিয়ে আর কোনো সাবজেক্ট সেইভাবে বা আর কোনো ডিসিপ্লিন সেইভাবে কিন্তু আলোচনা বা ব্যাখ্যা করেনি। যেহেতু এখানে সম্পূর্ণ একটা পৃথক বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে, সেই কারণেও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানও একটা পৃথক বিজ্ঞান হিসেবে জানা যাচ্ছে, যেখানে শিক্ষা ক্ষেত্রে মনোবিজ্ঞানের ব্যবহারটা ঠিক কী রকম বা কিভাবে করলে সেটা আরো সহজবোধ্য হবে, সেই বিষয়গুলো কিন্তু এই মনোবিজ্ঞান বা শিক্ষা মনোবিজ্ঞানের করা মানে শিক্ষা মনোবিজ্ঞান করে থাকে। সেই কারণেই আমরা পৃথক বিজ্ঞান হিসেবে এটাকে জানতে পারি। তারপরে বলছে বিকাশমান বিজ্ঞান। বিকাশমান বিজ্ঞান কেন? দেখো, আমরা যখন শিক্ষা ক্ষেত্রে এই বিষয়গুলোকে আলোচনা করছি, তাহলে শিক্ষা ক্ষেত্রে যারা যারা আছে, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রের সঙ্গে শিক্ষা ক্ষেত্রের মধ্যে যারা অন্তর্ভুক্ত, তাহলে সেখানে মূল বিষয় কারা, কাদেরকে কেন্দ্র করে এই সমস্ত ব্যবস্থা গড়ে উঠছে? নিশ্চয়ই শিক্ষার্থী। তো শিক্ষার্থীরা যখন রয়েছে, তাহলে শিক্ষার্থীদের সব রকম বিষয় এখানে আলোচিত হবে, এবং সব রকম বিষয় আলোচিত হওয়ার সাথে সাথে তাদের যে বিকাশ ঘটছে বা বৃদ্ধি ঘটছে, এবং সেই বৃদ্ধি বা বিকাশ কিভাবে ঘটছে বা স্বাভাবিকের থেকে কতটা আলাদাভাবে ঘটছে, এই বিষয়গুলো যতটা যেভাবে আলোচনা করা সম্ভব সেইভাবেই করা হচ্ছে এখানে। সেই কারণেই কিন্তু এটাকে বিকাশমান বিজ্ঞান বলা হচ্ছে। আর একটা তার পাশাপাশি এই বিজ্ঞান কিন্তু যবে থেকে শুরু হয়েছে আলোচনা করা, সেই দিনকে যতটা বিষয় তার ক্ষেত্র ছিল, আজকেও কিন্তু তার ক্ষেত্র একই না। নিশ্চয়ই তার ক্ষেত্রটা কি হয়েছে, বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, তার পরিসর বৃদ্ধি পেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই কারণেও কিন্তু বিকাশমান বলতে পারি। অর্থাৎ আমাদের মানব জীবন বিকাশমান, সমাজ জীবন বিকাশমান। তাহলে মানব জীবন, সমাজ জীবন নিয়ে যারা আলোচনা করছে বা মূল বিষয়বস্তু হচ্ছে মানব জীবন, তাহলে সেখানে মানব জীবন যখন বিকাশমান, তাহলে সেই যে বিজ্ঞান আলোচনা করছে তাকে তো অবশ্যইভাবে বিকাশমান হতে হবে, কি তাই তো? তারপরে বলছে ফলিত বিজ্ঞান। ফলিত বিজ্ঞান কেন? কারণ আমরা যে বিষয় বা জ্ঞানগুলো লাভ করছি, সেগুলো যখন আমরা বাস্তবে প্রয়োগ করছি, এবং বাস্তবে প্রয়োগটা কার মাধ্যমে করছি? এই শিক্ষা মনোবিজ্ঞানের মাধ্যমেই করতে পারছি, তাই না? অর্থাৎ আমরা যে বিষয়গুলো জেনেছি মনোবিজ্ঞানের, ধরো আদ্যপ্রান্ত সব জেনেছি, কিন্তু আদ্যপ্রান্ত জানা থাকলে তো হবে না, শুধু আমার মগজস্থ করলে তো হবে না, সেটাকে যাতে আমি অ্যাপ্লাই করতে পারি, আমার নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি, তাই না? বা আমি আমার কর্মক্ষেত্রে যখন অ্যাপ্লাই করছি, আমি যখন শিক্ষা জগতের সঙ্গে যুক্ত এবং আমি চাইছি যে শিক্ষা জগতে কি কি পরিবর্তন বাঞ্ছনীয় বা কাম্য, সেই চেঞ্জেসগুলো যাতে আমি আনতে পারি, সেই কারণেই তো আমি আমার এই মনোবিজ্ঞানের ব্যবহার বা প্রয়োগ শুরু করছি, তাই তো? তাহলে এই প্রয়োগ করাটাই হচ্ছে ফলিত বিজ্ঞানের কাজ। অর্থাৎ যে বিজ্ঞান কি করছে, ফল দিচ্ছে, একটা রেজাল্ট তৈরি করছে। বোঝা গেল? তারপরে কি বলছে, বিষয়নিষ্ঠ বিজ্ঞান। তাহলে আমরা তো আগের যে লেখাটা লিখলাম শিক্ষা মনোবিজ্ঞান কি, সেখানেই তো বলা হচ্ছে যে ইটসেলফ আ বিষয়নিষ্ঠ বিজ্ঞান। কেন? কারণ যেহেতু এখানে একটা বিষয় আছে, একটা স্টাডি হচ্ছে, যে কোনো বিষয়, একটা মানুষের যদি আমরা জীবনী সম্পর্কে জানতে চাই, তাহলে তার অতীত জীবন, তার বর্তমান জীবন সম্পর্কে আমরা কি করি, স্টাডি করি, প্রথম থেকে শেষ অবধি কেস স্টাডি করি। তাহলে কেস স্টাডি করতে গেলে কি করতে হচ্ছে, আমাকে সম্পূর্ণ বিষয় সম্পর্কে একটা ধারণা লাভ করতে হচ্ছে, এবং এই ধারণা লাভ করার যে বিষয় আমরা ধারণা লাভ করছি, অর্থাৎ সেই বিষয়ে ধারণার জানা দরকার বা প্রয়োজন বলেই তো ধারণাটা লাভ করছি। সেই কারণেই কিন্তু আমরা এটাকে বিষয়নিষ্ঠ বিজ্ঞান বলছি, অর্থাৎ যে কোনো নির্দিষ্ট বিষয়ের আধারে এই বিজ্ঞানটা তৈরি হয়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট বিষয়টা কি, সমাজ বিজ্ঞান। অর্থাৎ আমরা এই যে কিছুক্ষণ আগেও আমি বললাম যে যেহেতু মানব জীবন সম্পূর্ণ গড়ে উঠছে কিসের উপর ভিত্তি করে, আমাদের সমাজ জীবনের উপর। অর্থাৎ সমাজ যদি পরিবর্তনশীল হয়, তাহলে মানুষকেও তো পরিবর্তনশীল হতে হচ্ছে। সমাজের চাহিদা, অর্থাৎ মানুষের যদি চাহিদা পরিবর্তন হয়, তাহলে সমাজেরও পরিবর্তন হচ্ছে, চাহিদার পরিবর্তন হচ্ছে। আর এই চাহিদাগুলোই তো চাহিদা কি রকম থাকা দরকার বা কেন থাকা দরকার, সেটা কে ঠিক করে? অবশ্যই আমাদের মনোবিজ্ঞান ঠিক করে। যে মনোবিজ্ঞান জানে যে কোন বয়সে কোন মানুষের কি কি চাহিদা থাকতে পারে, তার তার বয়স অনুযায়ী বা তার জীবনে এটা স্বাভাবিক চাহিদা, তাহলে সেটা নির্ধারণ করে কি, মনোবিজ্ঞান। তাহলে যখন সেটা মানব জীবন
সমাজ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং জড়িয়ে রয়েছে, এবং মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সমাজকেও যখন পরিবর্তন হতে হচ্ছে, বা সমাজের চাহিদার সাথে তাল মিলিয়ে যখন মানব জীবনের চাহিদার পরিবর্তন করতে হচ্ছে, তাহলে এই পরিবর্তন সম্পর্কে যখন যে জানান দিচ্ছে সেটাই হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। সেই কারণে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি হিসেবে সমাজবিজ্ঞানকেও গুরুত্বপূর্ণভাবে জানা যায়। বোঝা গেল? তাহলে এগুলো আমরা জানলাম প্রকৃতি। সেক্ষেত্রে আমরা মোটামুটি আমাদের 8 মার্কসের মধ্যে 4 মার্কসেও কিন্তু এই কোয়েশ্চেনটা আসতে পারে, বা টোটাল 8 এলেও তোমাদের এক্সপ্লেন করে বিষয়টা বোঝাতে হবে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি। অর্থাৎ আমরা কি দেখলাম, যে যেহেতু এটা পরিবর্তনশীল বিকাশমান একটা বিজ্ঞান হিসেবে পরিচিত হয়েছে, তাহলে শুধুমাত্র এর মানে পরিসর তো ক্ষুদ্র হবে না, সেটা আস্তে আস্তে বিস্তার লাভ করছে, ব্যাপকতা লাভ করছে। কিন্তু এই ব্যাপকতাটা ঠিক কতটা লাভ করেছে সেটা কিন্তু জানতে পারবো আমরা কিসের মাধ্যমে? এই শিক্ষা মনোবিজ্ঞানের পরিধির মাধ্যমে। তাহলে প্রথমেই যেটা আমরা দেখছি সেটা হচ্ছে শিশু মনোবিদ্যা। তাহলে আমাদের যখন ক্লাসে মনোবিদ্যার প্রয়োগ করতে হচ্ছে, যাদের ওপর প্রয়োগ করতে হচ্ছে, তাহলে যাদের ওপর প্রয়োগ করব তাদেরই যদি না জানলাম, তাদের A to Z যদি না জানলাম, তাহলে তাদের ওপর প্রয়োগটা করব কিভাবে? তাহলে তাদের সাধারণ যে ধরন প্রক্রিয়া রয়েছে, তাদের যে চাহিদা রয়েছে, তাদের যে মনোযোগ রয়েছে, আগ্রহ রয়েছে, তাদের বয়স অনুযায়ী কি রকম বিকাশ হতে পারে বা বৃদ্ধি ঠিক কি রকম হতে পারে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হয়। এবং এই সমস্ত বিষয় জানার জন্য আমাদের কে সাহায্য করে? না, এই শিক্ষা মনোবিজ্ঞানই সাহায্য করে থাকে। তারপরে বলছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান। তাহলে দেখো, আমরা প্রত্যেকটা মানুষ নিজের স্বাস্থ্যের প্রতি খুব সচেতন, তাই তো? কিন্তু আমাদের দেখবে মন ভালো না থাকলেও আমরা ভালো থাকি না। তাহলে কি, মনটাও তো আমাদের স্বাস্থ্যের মধ্যেই পড়ছে, কিন্তু সেটা আমরা কখনো আলাদা করে দেখি না। হয়তো আমাদের শারীরিকভাবে আমরা অসুস্থ হলে আমরা ডক্টরের কাছে দৌড়ে যাই, কিন্তু মন ভালো না থাকলে কি আমরা কোনোদিন ভেবেছি ডক্টরের কাছে যেতে হবে? অথচ কেউ যদি আমাদেরকে বলে যে যা না একটুখানি কাউন্সেলিং করিয়ে, আমরা ঘাবড়ে উঠি। আমরা ভাবি যে এই আবার কি, মানে কাউন্সিলরের কাছে কেন যাব? আমি কি মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছি যে যাব? বা মানসিক অসুস্থতা বা মানসিক বিকারগ্রস্ত হলে তখনই যেতে হয় সাইকিয়াট্রিস্ট বা মনোচিকিৎসকের কাছে, আদারওয়াইজ সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে এই ধরনের কথাবার্তা শুনলে। কিন্তু মানসিক স্বাস্থ্যও যে ভালো থাকার জন্য আলাদা করে আমাদের এক্সারসাইজ দরকার হয়। যেরমভাবে আমাদের ফিজিক্যালি ফিট থাকতে গেলে কিছু এক্সারসাইজ, কিছু ভালো জিনিস শরীরের জন্য ভালো, সেগুলো করতে হয়, সেহেতু মন ভালো থাকার জন্য কিন্তু আমাদের মেন্টাল এক্সারসাইজ কিছু করতে হয়। আর সেই মেন্টাল এক্সারসাইজ যেমন ভালো গান শোনা, মন ভালো না থাকলে আমরা ভালো গান শুনতে পারি, আমরা ভালো বই পড়তে পারি, আমরা একটু ভালো যারা রান্না করতে ভালোবাসো তারা রান্না করতে পারি। এইগুলো করেও কিন্তু আমরা কোথাও না কোথাও আমাদের ওই মন ভালো নেইটাকে মন ভালো আছে করতে পারি, মানে পরিণত করতে পারি। আর এই যে বিষয়গুলো, সেইগুলোই কে নির্ধারিত করেছে? শিক্ষা মনোবিজ্ঞান। অর্থাৎ মানসিক স্বাস্থ্য বিজ্ঞান, অর্থাৎ যে কোনো স্টুডেন্ট তখনই ভালো ফল করতে পারবে যখন সে শারীরিক এবং মানসিক দিক থেকে ভালো থাকবে। শুধুমাত্র সে ফিজিক্যালি ফিট এবং সে ক্লাসে বসে ক্লাস করছে এবং ধরেই নিচ্ছি আমরা যে সে পড়াশোনা যেমনি স্বাভাবিক ছেলে মেয়েদের থেকে ডিমান্ড করা হচ্ছে যে সে একটা ভালো স্কোর করে পাশ করবে, সেটাই আমরা ভেবে থাকি যে হ্যাঁ এ ভালো স্কোর করবে। কিন্তু দেখি না, তার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করি না যে আদৌ সে ফিজিক্যালি ফিট থাকলেও সে মেন্টালি কতটা ফিট রয়েছে, সেই জিনিসটা আমরা নিশ্চিত করি না। কিন্তু এটাও একটা বিশেষ কনসার্ন, এবং শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি হিসেবে শিক্ষা মনোবিজ্ঞানের একটা জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে আমরা মানসিক স্বাস্থ্য বিজ্ঞানকে জেনে থাকি। তারপরে আসছে শিক্ষামূলক এবং বৃত্তিমূলক নির্দেশন। দেখো, মোস্টলি আমরা যে গভর্নমেন্ট স্কুল বলো, সেখানে আমরা যে ধরনের স্টুডেন্টদের পাই, তারা হয়তো কিছুটা হলেও
দেখবে সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া, বা তাদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা ফার্স্ট জেনারেশন লার্নার, অর্থাৎ তারা তাদের বাবা মার দিক থেকে পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম হেল্প পায় না। যেখানে তারা পড়াশোনার দিক থেকে কোনো হেল্প পাচ্ছে না, তাহলে তাদের এই শিক্ষামূলক নির্দেশনা দেওয়ার তো কোনো জায়গাই তৈরি হয় না। তাহলে সেই বাচ্চাদের আইডেন্টিফাই করা এবং তাদের প্রতি একটা এক্সট্রা কেয়ার নিয়ে পড়াশোনা করানো, বা তাদের যদি প্রয়োজন হয়, এরমও দেখা যায় তাদের হয়তো প্রাইভেট টিউটর দেওয়ারও সেই ক্ষমতাটাও বাবা মার নেই, তাহলে কিন্তু তাদের সেই অ্যাসিস্ট্যান্সটার প্রয়োজন রয়েছে, স্কুলে হয়তো সেই অ্যাসিস্ট্যান্সটা তারা পাচ্ছে না। তখন সেক্ষেত্রে কি করা দরকার, স্কুলেই টিচারদেরকে আইডেন্টিফাই করতে হবে এই ধরনের স্টুডেন্টদেরকে, এবং তাদের রেমেডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যা নর্মাল ক্লাস, নর্মাল স্কুলের টাইমিংয়ের বাইরে তাদের জন্য আলাদা করে স্পেশাল ক্লাসের যদি ব্যবস্থা করা হয় এবং সেখানে তাদেরকে পড়ানো হয়, অর্থাৎ তারাও যাতে অন্য ছেলে মেয়েদের মতোই পড়াশোনায় অগ্রসর হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, তাদের এই ধরনের শিক্ষামূলক নির্দেশনা দান করতে হবে। এবং তার পাশাপাশি কোন বৃত্তি অবলম্বন করলে তারা পরবর্তী জীবনে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা লাভ করতে পারবে বা স্ট্যান্ড করতে পারবে, সেই বিষয়েও তাদের নির্দেশনা দিতে হবে, অর্থাৎ দিতে হয়। এবং এই নির্দেশনাই কিসের মাধ্যমে দেওয়া সম্ভব হয়, শিক্ষা মনোবিজ্ঞানের মাধ্যমেই দেওয়া সম্ভব হয়। অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান যে প্যারামিটার্সগুলো আমাদের জন্য সেট করেছে, সেইগুলোই যখন আমরা দেখি যে কোনগুলো আছে এবং কোনগুলো নেই, সেইগুলোই ঠিক করতে করতে কিন্তু আমরা এই বিশেষ বিশেষ বিষয়গুলোর প্রতি নজর দিয়ে ফেলি। বোঝা গেল? তারপরে বলছে পরিমাপ ও মূল্যায়ন। দেখো, পরিমাপ মানে কিন্তু এখানে সেই দাঁড়িপাল্লা নিয়ে মাপার কথা বলা হচ্ছে না। পরিমাপ এবং মূল্যায়ন বলতে এখানে আমরা তো জানি যে আমাদের একটা আলটিমেট গোল আছে, অর্থাৎ তোমরা যে ক্লাস 11-এ পড়ছো, তোমরা জানো ক্লাস 11-এর পরীক্ষায় পাশ করে ক্লাস 12-এ উঠবে। কিন্তু ক্লাস 11-এর পরীক্ষায় পাশ করে 12-এ উঠবে সেটা তো অবশ্যই একটা প্রধান লক্ষ্য, কিন্তু ঠিক কতখানি তোমরা পড়লে সেইটা সম্ভব এবং ক্লাস 12-এ গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে, কতটা মার্কস তোমাদের তোলার এখন থেকেই যদি প্র্যাকটিস থাকে, সেই অনুযায়ী পড়ার যদি প্র্যাকটিস থাকে, আমরা বেশি থেকে কম প্রিপারেশন আমরা কিরকম করি, হয়তো মোটামুটি একটা প্রিপারেশন করলাম এবং পরীক্ষা দিয়ে পাশ করলাম। কিন্তু এমন যদি হয় যে কোনো রকমের পাশ করছি, অর্থাৎ আমার বেশি পড়ার হ্যাবিট নেই, কম পড়ে আমার পাশ করার একটা হ্যাবিট তৈরি হয়েছে, কিন্তু ক্লাস 12-এ শুধুমাত্র পাশ করলে তো হবে না, সেখানে তার পরবর্তী জীবন কিন্তু নির্ভর করছে তোমার ওই কিভাবে পাশ করছো, কত পার্সেন্টেজ নিয়ে পাশ করছো সেটার উপর। অর্থাৎ তুমি কলেজে গিয়ে কোন সাবজেক্ট নিয়ে পারসিউ করবে সেটা নির্ধারণ করবে তোমার ওই স্কোরের উপর। তাহলে সেই মূল্যায়ন, অর্থাৎ তোমাদের যে পাঠদান প্রক্রিয়া হলো, তোমাদের যেভাবে লক্ষ্য অর্জন করা যাবে ভেবে তোমাদের পড়ানো হলো, এবং তোমাদের যখন মূল্যায়ন অর্থাৎ পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সেই যে লক্ষ্যটা আদেও অর্জন করা গেছে কিনা, সেটা কিসের মাধ্যমে দেখা হয়, এই পরিমাপ এবং মূল্যায়নের মাধ্যমে। অর্থাৎ শুধুমাত্র পাশ ফেলটাই আলটিমেট না, সেখানে তোমরা কিভাবে পাশ করছো, খুব ভালোভাবে পাশ করছো না মাঝামাঝিভাবে পাশ করছো না কোনো রকমের ভাবে পাশ করছো, সেইখান থেকে কিন্তু বোঝা যায় একজন স্টুডেন্ট কতটা তার পারদর্শিতা অর্জন করতে পেরেছে। বোঝা গেল? বা তার আইকিউ বা বুদ্ধাঙ্কও নির্ভর করে যে সে কতটা তার বুদ্ধি রয়েছে এবং সে বুদ্ধি দিয়ে তার পড়াশোনাটাকে পরিচালিত করছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই সময় দেখা হয়, অর্থাৎ এই ক্ষেত্রে দেখা হয়। এরপরে বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যেটাকে আমরা রিসেন্টলি খুব জানছি, সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, যেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ইংলিশ টার্মটা। তো এই অন্তর্ভুক্তি হচ্ছে কি, নিশ্চয়ই কোনো অন্তর্ভুক্তিকরণের কথা বলা হচ্ছে, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ শিক্ষার মূল স্রোত থেকে বেরিয়ে পড়েছে এবং তাদেরকে ভেতরে আনার কথা বলা হচ্ছে। তা কারা এই ধরনের যারা বেরিয়ে পড়া শ্রেণীর মধ্যে কাদের কাদের আমরা ধরতে পারি? এক তো যারা সামাজিক দিক থেকে পিছিয়ে রয়েছে তাদেরকে ধরতে পারি, আর যারা শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে, যারা দৃষ্টিহীন, যারা শ্রবণ প্রতিবন্ধী, এই যারা হয়তো স্বাভাবিকের থেকে একটু হলেও আলাদা, এই ধরনের শিশুকে আমরা সবসময় স্পেশাল বা বিশেষ ধরনের শিক্ষার ব্যবস্থা করে থাকি।
কিন্তু যখনই আমরা এই বিশেষ ধরনের শিক্ষার ব্যবস্থা করছি, আমরা কিন্তু ইনডিরেক্টলি বুঝিয়ে দিচ্ছি যে এরা কিন্তু আমাদের সমাজের মূল স্রোতের মানুষ নয়। তাহলে দেখো তারা কিন্তু ছোট থেকে সেই মেন্টাল স্টেট নিয়েই তৈরি হচ্ছে যে আমরা সাধারণ ছেলেমেয়ের মধ্যে পড়ছি না। তাহলে যখন আমরা তাদেরকে সাধারণ ছেলেমেয়েদের মধ্যে আনতে পারছি না বা তাদের মতো করে দেখছি না, তাহলে তো সেক্ষেত্রে সাধারণ ছেলে মেয়েদের মতো সব রকম ব্যবস্থাও করতে পারবো না, কি তাই না? কিন্তু তাদেরকেও যাতে সমাজের মূল স্রোতে আনা যায়, এবং সমাজের মূল স্রোতে আনতে গিয়ে আগে তাদেরকে কি করতে হবে, শিক্ষার মূল স্রোতে আনতে হবে। আর শিক্ষার মূল স্রোতে আনার জন্যই যে ব্যবস্থা করা হয়েছে সেটাকেই আমরা বলছি অন্তর্ভুক্তিকরণ শিক্ষা। অর্থাৎ সাধারণ ছেলে মেয়ে বা স্বাভাবিক ছেলে মেয়ের পাশাপাশিও যাদের মধ্যে কিছু না কিছু দুর্বলতা রয়েছে বা অক্ষমতা রয়েছে, তারাও যাতে পড়াশোনা করতে পারে সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু এই অন্তর্ভুক্তমূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। দেখো এই ধরো যে গভীর চিন্তা ভাবনা, সেই গভীর চিন্তা ভাবনাগুলো কিন্তু এই শিক্ষা মনোবিজ্ঞান আছে বলেই কিন্তু আমরা ভাবতে পেরেছি। আজকে এর প্রয়োগ যদি আমরা বাস্তব জীবনে না করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এত ফাইনলি ভাবতে পারতাম না বা এত মাইনিউটলি আমরা জিনিসগুলো ভাবতে পারতাম না। বোঝা গেল? আর শিক্ষামূলক কারিগরি বিদ্যা অর্থাৎ আমাদের এখন শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার তো চরম পর্যায়ে হচ্ছে, এবং সেটা খুবই ভালো। কারণ আমরা যে শিক্ষা ব্যবস্থাটাকে মানে একটা তথাকথিত গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, যেখানে শুধুমাত্র বইয়ের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়িয়ে আজকে তাদের কোথাও না কোথাও মনোযোগের অভাব ঘটতো, সেইখানেই যাতে আমরা তাদের মানে পড়াশোনাটা তাদের কাছে চিত্তাকর্ষক করতে পারি, মনোগ্রাহী করতে পারি, সেই ব্যবস্থাই করা হয়েছে। সেই কারণেই দেখো এই কারিগরি বিদ্যা আছে বলেই আজকে আমি কিন্তু স্মার্ট বোর্ডে অনলাইনে ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের ক্লাস নিতে পারছি, কি তাই তো? তাহলে এই যে অ্যাডভান্স চিন্তা ভাবনা, সেটাও কিন্তু ভাবতে আমাদেরকে শিক্ষা মনোবিজ্ঞানী বাধ্য করেছে। তাহলে দেখো বোঝা যাচ্ছে তো যে আমাদের বাস্তব জীবনে শিক্ষা মনোবিজ্ঞানের ঠিক প্রয়োগগুলো কোথায় কোথায়। তোমরা যদি একটু নিজেরাও ভাবো, তাহলে নিজেরাও কিন্তু বার করতে পারবে যে তোমাদের সারা মানে 24 ঘন্টার লাইফে তোমার মানে হয়তো 20 বারই তোমরা শিক্ষা মনোবিজ্ঞানের সাথে জড়িয়ে পড়ছো, কোথাও মানে কোনো না কোনো ভাবে, কোথাও না কোথাও। কি ঠিক বললাম তো? তাহলে এই জানলাম আমরা শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি। তাহলে এতক্ষণ আমরা মানে আগের দিন যে আলোচনাটা করেছি এবং আজকে যে আলোচনাটা করলাম, তাহলে সেই আলোচনার দুটোর মধ্যে ঠিক পার্থক্যটা কোথায় সেটা এবারে জেনে নি চলো। তাহলে আমরা যদি মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য নিরূপণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কোন কোন দিকে আমাদের পার্থক্য দেখতে হবে। তাহলে দেখো প্রকৃতিগত পার্থক্য আমরা দেখেছি যে মনোবিজ্ঞান হচ্ছে কি একটা আচরণ বিষয়নিষ্ঠ বিজ্ঞান, তাই তো? অর্থাৎ যেখানে আচরণ কি করা হচ্ছে, তাদেরকে মানে আমরা যে কোনো মানুষের শিক্ষাকালীন আচরণ নিয়ে আলোচনা করছি। কিন্তু যখন আমরা শিক্ষা মনোবিজ্ঞানের কথা বলবো, তখন সেটা অবশ্যই সেটা আচরণ বিষয়নিষ্ঠ বিজ্ঞান হলেও সেটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, অর্থাৎ কিছু আদর্শ রয়েছে। অর্থাৎ শুধুমাত্র আচরণ মানে অনুশীলন করলেই হয় না, সেখানে তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে, তাদের প্রায়োগিক জীবন সম্পর্কে যে ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ সেই আলোচনাগুলোও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান করে থাকে। তারপরে বলছে মৌলিকতা, অর্থাৎ আমরা দেখেছি যে মনোবিজ্ঞান কিন্তু অন্য কোনো বিজ্ঞানের সংমিশ্রণে তৈরি হয়নি, সেটা একদম একটা মৌলিক তত্ত্ব বা মৌলিক মানে জ্ঞানের একটা ভাগ। কিন্তু যখন আমরা শিক্ষা মনোবিজ্ঞানের কথা বলছি, সেটা কিন্তু কখনোই একটা মৌলিক বিজ্ঞান নয়। কেন? কারণ শিক্ষা এবং মনোবিজ্ঞান দুটো আলাদা আলাদা বিষয় মিলে একটা বিষয় তৈরি করেছে, এবং সেই কারণেও এটাকে মৌলিক বিজ্ঞান না, বরং আমরা যৌগিক বিজ্ঞানই বলতে পারি। লক্ষ্যর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? মনোবিজ্ঞানের কিন্তু লক্ষ্য কি? মানুষের আচরণ অনুশীলন করা। আর শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য কি হতে পারে? শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য হচ্ছে মানুষের শিক্ষাকালীন আচরণের অনুশীলন করা। অর্থাৎ সেখানে আমরা মানে পরিধির ক্ষেত্রেও যদি আমরা দেখি, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি কিন্তু ছোট, যেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু মনোবিজ্ঞান আমাদের জীবনের বৃহৎ পরিসরে ব্যবহৃত হয়, এবং ওই জন্য লক্ষ্যটাও তার কিন্তু একটা বিশাল।
তারপরে বলছে প্রয়োগ। মনোবিজ্ঞান আমরা মানুষের জীবনের সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান শুধুমাত্র শিক্ষাকালীন মানে শিক্ষাক্ষেত্রে বা শিক্ষাকালীন যে বিষয়গুলো আছে সেই নানা রকম বিষয় কিন্তু আমরা আলোচনা করতে পারি বা ব্যবহার করতে পারি। উচ্চগত দিক থেকে এটা হচ্ছে জ্ঞানের একটি বিজ্ঞান, আর শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানেরই একটি শাখা, প্রায়োগিক শাখা বলতে পারি আমরা। পরিধির ক্ষেত্রে আমরা কি বলতে পারি? পরিধির ক্ষেত্রে মনোবিজ্ঞানের পরিধি হচ্ছে বৃহৎ, তাই তো? কারণ যেহেতু এটা একটা ইন্ডিভিজুয়াল বিজ্ঞান এবং এর কনসার্ন হচ্ছে অনেক বিশাল, মানে অনেক কিছু নিয়ে আলোচনা করে। মনোবিজ্ঞান কোথায় কিভাবে আলোচনা করে সেটা নির্দিষ্ট কয়েকটা বাক্যে বলা সম্ভব না, কারণ এটা একটা সীমাহীন বিজ্ঞান বলতে পারি আমরা। কিন্তু যখনই শিক্ষা মনোবিজ্ঞানের কথা বলছি, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আমরা দেখেছি ঠিক কোথায় কোথায় আমরা সেটাকে প্রয়োগ করতে পারছি এবং আলোচনা করতে পারছি। শিক্ষা মনোবিজ্ঞানের কিন্তু আলোচনার বিষয়বস্তু সব হওয়া কখনোই সম্ভব না, যেহেতু আমরা জিনিসটা আগে থেকেই রেস্ট্রিক্ট করে দিয়েছি যে শিক্ষা মনোবিজ্ঞান। কি ঠিক বোঝা গেল তো? এরপরে বলছে সমাজ নিরপেক্ষতা, অর্থাৎ মনোবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু সমাজ নিরপেক্ষতা রয়েছে। কেন? কারণ দেখো, আমরা যদি আমাদের ভারতীয় মানে যারা শিক্ষার্থী রয়েছে বা ধরো মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে যেভাবে প্রয়োগ করব সেই একইভাবে কিন্তু আমরা যদি আমেরিকার কোনো ছেলে বা মেয়ে বলো বা কোনো মানুষের ক্ষেত্রে যদি প্রয়োগ করি, সেই প্রয়োগটা কিন্তু একইভাবে হবে। মানে ধরো সেক্ষেত্রে আমরা তো ভাষার দিক থেকে, ভাষাগত দিক থেকে বলো কি তাদের কালচারের দিক থেকে বলো বা স্থান বলো, কাল বলো, কোনো দিকেই আমরা মানে মনোবিজ্ঞানকে আলাদা করতে পারবো না। মনোবিজ্ঞান প্রয়োগের দিক থেকে সব জায়গায় একই রকম। কিন্তু যদি শিক্ষা মনোবিজ্ঞানের কথা বলা হয় সেখানে কিন্তু বিষয়টা আলাদা। কেন? কারণ দেখো, শিক্ষা বিষয়টা যেহেতু রয়েছে এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু সব দেশের বা সব স্থানে কিন্তু একই রকম নয়। সামান্য আমরা আমাদের পশ্চিমবঙ্গর যে পশ্চিমবঙ্গ স্কুল অনুযায়ী যে সাইকোলজি আমরা সেট করেছি বা যে এডুকেশনাল সাইকোলজি আমরা কাজে লাগাচ্ছি, সেটা কিন্তু আমরা বিহারের ক্ষেত্রেও লাগাতে পারবো না। কেন? কারণ সেখানে একটা ল্যাঙ্গুয়েজের বার রয়েছে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হয় না, এটা তোমার স্থান কাল বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন হয় এবং এর মধ্যে কিন্তু সমাজ নিরপেক্ষতা দেখা যায় না। অর্থাৎ সমাজ নিরপেক্ষ নয়, সমাজের দিক থেকে ভিন্নতা দেখা যায়। তাহলে বোঝা গেল যে মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্যগুলো ঠিক কোথায় কোথায়। আশা করি তোমরা যতটা বোঝালাম তোমরা বুঝতে পেরেছো। আজকের যে আলোচনার বিষয় ছিল হয়তো আমরা খুব তাড়াতাড়ি একটু সময়ের মধ্যেই আলোচনা করেছি, কিন্তু যেহেতু এখানে সময় সেইভাবে নেই এবং আলোচনার জায়গাটাও হয়তো আরো বিশাল হলেও হতে পারতো, কিন্তু সেই জায়গায় সেই সুযোগটা নেই। তো সেক্ষেত্রে তোমরা যদি চাও যে আমার সাথে একটা চ্যাপ্টারের ওভারঅল আলোচনা করতে, তাহলে অবশ্যই জয়েন করতে হবে কোথায় না, আমার লাইভ ক্লাসে, যেখানে তোমরা প্রত্যেকটা বিষয়ের ইন ডিটেল আলোচনা করতে পারবে আমার সাথে ফেস টু ফেস। অর্থাৎ সেখানে তোমাদের যদি কোনো রকম কোয়ারিজও থাকে, ইনস্ট্যান্ট তোমরা দিলে আমি কিন্তু সেই কোয়ারিজের আনসারও তোমাদের সঙ্গে সঙ্গে করতে পারবো। আচ্ছা, তাহলে আজকের যে আলোচনা সেটার উপর ভিত্তি করে আমাদের যে কোয়েশ্চেন সেগুলো চলো আমরা আজকে আলোচনা করে নিই। তাহলে দেখি ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে, শিক্ষা বিজ্ঞান হলো মনোবিজ্ঞানের ড্যাশ শাখা। তাহলে দেখো, এটা কিন্তু আমি আলোচনা করতে করতেই বলে দিয়েছি 2022 এই কোয়েশ্চেনটা এসছে। অপশনগুলো কি কি রয়েছে? তাত্ত্বিক, না দার্শনিক, না প্রয়োগমূলক, না সামাজিক। তাহলে শিক্ষা বিজ্ঞান অবশ্যই মনোবিজ্ঞানের একটি প্রয়োগমূলক শাখা। অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানই যখন হচ্ছে, সেটাই হচ্ছে মনোবিজ্ঞানের শিক্ষা বিজ্ঞানের প্রয়োগ হচ্ছে। বোঝা গেল? তারপরে কি বলছে, শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। এটির প্রবক্তা হলেন কে? ওয়াটসন, না ম্যাকডুগাল, না জেমস, না রুসো? তাহলে শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এই কথাটা বলেছিলেন ম্যাকডুগাল। আচ্ছা, তারপরে বলছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে, যেটা প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের যে কোনো একটি সংজ্ঞা দাও। দেখো এটা কতগুলো ইয়ারে এসছে, 23, 19, 15, 14, 9, 6। বোঝা গেল? তাহলে মোটামুটি দেখা যাচ্ছে কম বেশি প্রত্যেকটা ইয়ারে এই কোয়েশ্চেনটা রিপিট হওয়ার চান্সেস থাকে।
তাহলে সেখানে তোমরা অনেকগুলোই সংজ্ঞা পড়েছো। এক্ষুনি একটা প্রশ্নেও একটা সংজ্ঞা পড়লে যে আচরণের বিজ্ঞান বলা হচ্ছে, যেখানে ম্যাকডুগাল বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাকডুগালের সংজ্ঞাও লিখতে পারি, বা পিলের সংজ্ঞাও পড়েছো তোমরা, লিখতে পারো, বা স্কিনারের সংজ্ঞাও লিখতে পারো। তারপরে বলছে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত যে কোনো দুটি বিষয়ের নাম উল্লেখ করো। তাহলে পরিধির মধ্যে আমরা কি কি দেখেছি? আমরা মানসিক স্বাস্থ্য বিজ্ঞান দেখেছি, আমরা শিক্ষামূলক কারিগরি বিদ্যা দেখেছি, আমরা পরিধির ক্ষেত্রে অনেক বিষয় দেখেছি। তাহলে যে কোনো দুটো বিষয় কিন্তু তোমাদের লিখে কিছুটা হলেও এক লাইন করে আলোচনা এখানে করতে হবে, যেহেতু এটা তোমাদের 1 মার্কসের কোয়েশ্চেন। তারপরে কি বলছে, এলএকিউতে মানে এলএকিউ এর কোয়েশ্চেন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। তাহলে তোমরা প্রকৃতি বা স্বরূপ কিন্তু আমি এখানে আলোচনা করেছি। আর মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তাহলে এই কোয়েশ্চেনটা এসছে তোমাদের 2022-এ, এবং মার্কস ডিভিশনটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমের প্রশ্ন সেটা 4 মার্কসের আলোচনা করতে হবে, এবং দ্বিতীয় কোয়েশ্চেনটা তোমাদের 4 মার্কসের আলোচনা করতে হবে। তাহলে আশা করা যায় তোমরা এই দুটো কোয়েশ্চেনের মানে ভালো করেই এক্সপ্লেন করে তোমরা লিখতে পারবে, কারণ আমি যেইটুকুনি বুঝিয়েছি সেইটুকুনি তোমাদের ভালো মতোই বোঝার কথা। বোঝা গেল? তাহলে আজকের মতো আমাদের এই হোল চ্যাপ্টার, অর্থাৎ ক্লাস 11-এর যে চ্যাপ্টার 4 সেটা কিন্তু শেষ হয়ে গেল। এরপরে যদি তোমাদের ক্লাস সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকে সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, বা তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আমি আমার সাধ্যমতো তোমাদের ডাউটস ক্লিয়ার করার চেষ্টা করব। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে আর একটা নতুন বিষয় নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।